2018 সালে প্রথম দেখা হয়। এর 7 বছর পর 2024 সালে প্রেম হয়, কিন্তু পরের বছর দুজনেই আসামি হয়। ঘটনাটা ঘটেছিল ভারতের রাজস্থানে। ইতিমধ্যে রাজস্থান হানিমুন মার্ডার কেস নামে পরিচিতি পেয়েছে। Is the story of Rajasthan's honeymoon murder. এই ভিডিওটা সম্পূর্ণ রিসার্চ করতে আমার বেশ কয়েকদিন সময় লেগেছে, তাই আশা রাখবো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বেশি কথা না বলে চলেন মূল বিষয়ে যাই। 2018 সালের শেষের দিকে 2018 সালে এক বিয়ের অনুষ্ঠানে যায় অঞ্জিল। তখন অঞ্জলির বয়স মাত্র 23 বছর। সেই বিয়ের অনুষ্ঠানে ওয়েটারের কাজে এসেছিল সঞ্জয়। তখন সঞ্জয়ের বয়স ছিল মাত্র 25 বছর। এই বিয়ের অনুষ্ঠানেই অঞ্জলি ও সঞ্জয়ের প্রথম দেখা হয়। তাদের ভিতর বেশ কিছু কথাবার্তা হয়। এরপর সঞ্জয় অঞ্জলিকে নাম্বার দেয়। সেই সময় অঞ্জলির কাছে কোনো ফোনই ছিল না। বিয়ের অনুষ্ঠানই শেষ কথা হয়। অঞ্জলিকে নাম্বার দিলেও অঞ্জলির কাছে কোনো ফোনই ছিল না। দুজনার মধ্যে আর কোনো যোগাযোগ হয়নি। অবশেষে 2024 সালে 7 বছর পরে অঞ্জলি একটা ফোন কেনেন, কিন্তু সেই বিয়ের অনুষ্ঠানে 7 বছর আগে সঞ্জয়ের সাথে কথাবার্তা, সঞ্জয়ের নাম্বার নেওয়া সব কিছুই অঞ্জলির 7 বছর পর এখনও মনে আছে। এমনকি 7 বছর আগের সঞ্জয়ের নাম্বারটা এখনও খুব যত্ন করে রেখে দিয়েছে। সঞ্জয়ের নাম্বারে অঞ্জলি ফোন কেনার সাথে সাথেই ফোন দেয়। ধীরে ধীরে অঞ্জলি ও সঞ্জয়ের ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে থাকে। খুব অল্প দিনের মধ্যেই তারা দুজনেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এদিকে অঞ্জলির জন্য বিভিন্ন জায়গা থেকে বিয়ের কথাবার্তা আসতে থাকে তার পরিবারের কাছে। তার পরিবারও ঠিক ভালো কোনো ছেলে পেলে অঞ্জলিকে বিয়ে দিয়ে দেবে। এভাবে বেশ কয়েক মাস যাওয়ার পরে অঞ্জলির জন্য তার পরিবার ভালো একটা ছেলের সন্ধান পায়, কিন্তু সেই সময় অঞ্জলি তার পরিবারের কাছে সঞ্জয়ের কথা বলে দেয়। পরিবার কিছুতেই অঞ্জলি ও সঞ্জয়ের সম্পর্ক মেনে নেয়নি। পরিবারও অঞ্জলি ও সঞ্জয়ের সম্পর্ক থাকা সত্ত্বেও অন্য ছেলে ঠিক করে ফেলে। 2025 সালের 30 অক্টোবর অঞ্জলির পরিবার অঞ্জলিকে রাজস্থান রাজ্যর রওলা এলাকার আশিস কুমারের সাথে বিয়ে দেন। বিয়ের পর আশিস কুমারের সাথে অঞ্জলি রওলায় বসবাস শুরু করেন, কিন্তু আশিস কুমারের সাথে বিয়ে হওয়ায় অঞ্জলি মোটেও সুখী ছিলেন না। রওলায় শ্বশুরবাড়ি আর অঞ্জলির মায়ের বাড়ি এর ভিতর দূরত্ব 225 কিলোমিটার। এতটা ভৌগোলিক দূরত্ব অঞ্জলির জন্য মানসিক চাপ তৈরি করে। তবে অঞ্জলির সাথে আশিস কুমারের বিয়েটা বেশ ভালোভাবেই হয়েছিল। এমনকি অঞ্জলির বিয়ের পর শ্বশুরবাড়ি থাকেন আশিস কুমারের সাথে। এভাবে বিয়ের কয়েক মাস হয়ে গেল, কিন্তু তারপরেও অঞ্জলি সঞ্জয়ের সাথে যোগাযোগ চালিয়ে যেতে থাকেন। অঞ্জলির বিয়ে হওয়ার পরও সঞ্জয়কে ভুলতে পারেনি। সেই সময় পরিবারের কথায় নিজের মত না থাকা সত্ত্বেও আশিস কুমারকে বিয়ে করেন। সেই সময় অঞ্জলির বয়স প্রায় 30 বছর হয়ে গেছে। নিজের ভালো মন্দ সবই বোঝেন। এমনকি আইন অনুসারে একটা মেয়ের 18 বছরের বেশি বয়স হলে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে। চাইলে নিজের ইচ্ছা মতো নিজের পছন্দের কাউকে বিয়ে করতে পারেন। অঞ্জলি সেটা না করে পরিবারের কথায় আশিসকে বিয়ে করেন, কিন্তু বিয়ে করার পরও সঞ্জয়ের সাথেও কথা বলেন। অঞ্জলি সঞ্জয়কে কিছুতেই ভুলতে পারেনি, আর সঞ্জয়ও নিয়মিত যোগাযোগ করেন। অঞ্জলির বিয়ের পর থেকে সঞ্জয়ের সামনাসামনি দেখা না হলেও তারা প্রায় হোয়াটসঅ্যাপে কথা বলতেন। তারা দুজন দুজনকে ছাড়া থাকতে পারে না, আর কিভাবে দুজন এক হওয়া যায় এবার সেই প্ল্যানে তারা ব্যস্ত। জানলে অবাক হবেন, অঞ্জলি ও সঞ্জয় মিলে এমন এক প্ল্যান করেন যা কোনো সিরিয়াল কিলারকেও হার মানাবে। অঞ্জলি শ্বশুরবাড়ি থেকে মায়ের বাড়ি বেড়াতে যান, আর সেই সময় সঞ্জয়ের সাথেও দেখা করেন। ঠিক ওই সময় অঞ্জলি ও সঞ্জয় মিলে আশিস কুমারকে প্ল্যান করেন। অঞ্জলি তার মায়ের বাসায় বেশ কয়েকদিন থাকেন, আর কিভাবে ধরাছোঁয়ার বাইরে থেকে আশিস কুমারকে করা যায় সেই প্ল্যানে ব্যস্ত থাকেন। সমস্ত প্ল্যান করার পরে মায়ের বাড়ি থেকে চলে যান আবারও তার শ্বশুর বাড়ি। আর এদিকে সঞ্জয়ের সাথে ভালো করে খুব নিখুঁত একটা প্ল্যান করে গেছেন।
অঞ্জলি শ্বশুরবাড়ি আওয়ার পরই তার স্বামী আশিস কুমারকে করার জন্য পারফেক্ট একটা সময়ের অপেক্ষা করেন। এরপর 2026 সালের 30 জানুয়ারি রাতে অঞ্জলির পরিকল্পনা অনুযায়ী স্বামী আশিস কুমারকে নিয়ে হাঁটতে বের হন। এরপর তিনি সঞ্জয়কে তাদের অবস্থানের কথা জানিয়ে দেন। আগের পরিকল্পনা অনুযায়ী সঞ্জয় একদম রেডি ছিলেন। কিছুক্ষণের ভিতরে সঞ্জয়ও সেখানে চলে আসেন। সঞ্জয় ও তার দুই সহযোগী রাফি ও সিদ্ধার্থ, এই দুজন সঞ্জয় ও তার সঙ্গীরা লোকেশন অনুযায়ী রাস্তার পাশে ঝোপের ভিতরে অপেক্ষা করেন। অঞ্জলি তার স্বামীকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই সঞ্জয়কে সংকেত দেন। এরপর সঞ্জয়ও সঙ্গীদের নিয়ে আশিসের উপর ঝাঁপিয়ে পড়ে লাঠি দিয়ে প্রচুর আঘাত করতে থাকে। এভাবে অনেকক্ষণ মারার পর আশিস মাটিতে পড়ে যায়, কিন্তু মাটিতে যাওয়ার পরেও আশিস শ্বাস নিতেছিলেন। সঞ্জয় ও তার সঙ্গীরা তখন একটি মাফলার দিয়ে আশিসকে শ্বাসরোধ করেছিলেন। ঘটনাটা ডাকাতি বা দুর্ঘটনার মতো দেখাতে অঞ্জলি কানের দুল, হাতের মোবাইল সবকিছু খুলে দেয় সঞ্জয়কে। এরপর তিনি অচেতন হওয়ার বাহান ধরে সেখানেই রাস্তার উপর শুয়ে পড়েন। আর এদিকে সঞ্জয় ও দুই সঙ্গীরা তারা মুহূর্তেই সেখান থেকে কেটে পড়ে। রাতে এভাবে রাস্তায় পড়া দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়। এর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছে যায়। দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আর হাসপাতালে নেওয়ার পরেই কর্তব্যরত চিকিৎসক আশিককে মৃত ঘোষণা করে। ময়নাতদন্তে দেখা যায় আশিসের মাথার পিছনের অংশে প্রচুর আঘাত ছিল। গলা চেপে শ্বাসরোধ করার কারণে তিনি মারা গেছেন। এ তথ্য সামনে আসার পর পুরো তদন্তের গতি পুরোপুরি পাল্টে যায়। প্রথমে পুলিশের ধারণা ছিল দুর্ঘটনায় মারা গেছে। পরে ময়নাতদন্তে যা আসে তাতে স্পষ্ট দেখা যায় পরিকল্পিত একটি নৃশংস। একদম ঠান্ডা মাথায় নিরিবিলিভাবে আশিসকে করা হয়েছে। অঞ্জলিকে পুলিশের জিজ্ঞাসাবাদে অঞ্জলি বলে, রাতে আমরা দুজন হাঁটতে বের হয়েছিলাম। হঠাৎ করে একটা গাড়ি এসে আমাদের ধাক্কা দেয়। আশিসের গায়ে লাগে আর আমি পাশে পড়ে যাই। আমার গলার হার, কানের দুল, এমনকি আমাদের মোবাইলগুলো সব কিছু সেখান থেকে চুরি হয়ে গেছে। আর এদিকে ময়নাতদন্তে এসেছে আশিককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। অন্যদিকে অঞ্জলির শরীরে প্রায় কোনো আঘাতের চিহ্নই নেই। এতে প্রমাণ হয়ে যায় আশিসকে করা হয়েছে। অঞ্জলিকে কড়া জিজ্ঞাসাবাদে তার কথাই তিনি ধরা পড়ে যান। এতে অঞ্জলির পাশাপাশি সঞ্জয় ও তার দুই সহযোগী তারাও ধরা পড়ে যান। এ ঘটনা ঘটার কয়েক ঘন্টার মধ্যেই অপরাধীদের পর্দাফাশ হয়ে যায়। এমনকি আশিসকে যেদিন করা হয়েছে ঠিক সেই দিনই অঞ্জলি তার প্রেমিক সঞ্জয়ের সাথে 5-6 বার কথা বলছে। এই প্রমাণও আছে কল লিস্টে। অভিযুক্ত 3 জন সঞ্জয় ও দুই সহযোগী তাদের 5 দিনের রিমান্ড দিয়েছে। আর অঞ্জলিকে 2 দিনের রিমান্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সুখে থাকতে ভূতে কিলায়, ঠিক এমনটাই যেন হয়েছিল অঞ্জলির সাথে। আজ এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটা কেস নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন।